ফাংশনাল ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার এবং একটা ফাংশনাল অপোজিশন দরকার। দ্যাটস ইট। বিরোধী দল সংসদে পারফর্ম করতে পারে না, তাদের যেটা বলা তাদেরকে ফ্লোর দেওয়া হয় না, স্পেস দেওয়া হয় না, ফলে তারা সংসদ বিমুখ থাকে বা বিমুখ হতে বাধ্য হয় এবং তারা রাজপথ বেছে নেয়। হুএভার ফর্মস দি গভর্নমেন্ট, যারাই সরকার হোক যারাই বিরোধী দল হোক, উচিত হচ্ছে যে এই বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করবে এবং সরকারের সমালোচনা সহ্য করার বা মেনে নেয়ার, সেখান থেকে কিছু শেখার থাকলে শিখে নিজেকে শুধরানোর একটা মানসিকতা থাকতে হবে। ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর ইমিডিয়েট ইফেক্ট হচ্ছে যে ভোটার টার্ন আউটে এটার ইম্প্যাক্ট পড়বে। আসন আমরা তো 44টা আসনে আপনার মনোনয়ন আমাদের দলীয় প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে এবং সেখানে প্রার্থীরা সম্ভবত একটা আসনের বাতিল হয়েছে, বাকিগুলো ওকে আছে। তো এর মধ্যে এই রেঞ্জের মধ্যেই আমাদের আসন সমঝোতাটা হবে এবং সেক্ষেত্রে কোথায় আমাদের সাংগঠনিক শক্তি ভালো এবং কোথায় আমাদের প্রার্থীর মোটামুটি এগিয়ে আছে এবং সেখানে আমাদের জোট অন্যান্য সঙ্গী যারা আছে তারা কোথায় আমাদেরকে সহযোগিতা করলে আমরা আসনটা বেরিয়ে নিয়ে আসতে পারবো, সেরকম একটা সংখ্যা হবে। তবে সেটা ন্যূনতম 30 থেকে 35-40 এরকম একটা রেঞ্জে থাকবে। আপাতত সেরকমই কথা হয়েছে এবং এটা যেটা আমাদের আহ্বায়ক আজকে বললেন, আমিও শুনলাম, আমি দূর থেকে মানে পলাশ থেকে শুনলাম যেটা তিনি বলেছেন যে আগামীকাল বা পরশুর মধ্যে এটা হয়ে যাবে। আমিও যতটা ওইভাবেই জানি যেটা আগামীকাল বা পরশুর মধ্যে হবে। অর্থাৎ আপনারা যতটুকু চেয়েছিলেন, প্রত্যাশা করেছিলেন, সেই অনুযায়ী জামাত আপনাদেরকে আসন দিচ্ছে বা এরকম বিষয়টি? হ্যাঁ, মানে যখন সবারই তো এখানে চাওয়া পাওয়া আছে, সবারই প্রত্যেকটা দলেরই কিন্তু জোটের প্রত্যেকটা দলেরই কিন্তু আপনার ওই সংশ্লিষ্ট মানে আসনগুলোতে সাংগঠনিক কাজ রয়েছে। ফলে সেখানে নানা বিষয় মিলিয়ে তারপর একজনকে চূড়ান্ত প্রার্থী করা হবে। তো সেটার জন্য একটু সময় নেওয়া হচ্ছে এবং আপনি জানেন যেটা 20 তারিখের আগে আগ পর্যন্ত সময় মানে সুযোগ আছে এবং আমাদের দিক থেকে আমরা বলেছি যে এটা যত দ্রুত হবে তত দ্রুত মানে ওই যে সংগঠনগুলো, কারণ একজনকে প্রার্থী করার পরে বাকিদের যে আপনার ছাড় দিতে হচ্ছে, তাহলে এই প্রত্যেকটা দলের একটা সিঙ্ক করার বিষয় আছে, সমন্বয় করার বিষয় আছে। সেটা কারণ 20 তারিখের পরে আসলে নির্বাচনের আগে মাত্র 18 দিনের মতো থাকবে। একদম। আপনাদের শুরুটাই এখানে রাজনীতির, সেখানে আপনারা জামাতের সঙ্গে জোটে গেলেন। 30টি আসন, ধরে নিলাম যে 30টির মতো আসন আপনারা পাবেন। বাকি যে আসনগুলো আছে যেখানে আপনারা সারা দেশে যে আসলে সমাবেশ করে এসেছেন, বৈঠক করে এসেছেন, সেখান থেকে বাকি নেতৃবৃন্দদের আসলে অবস্থানটা কি হবে, তারা কি করবেন? তারা তো প্রথমত গণভোটের ক্যাম্পেইন করবে এবং অবশ্যই এই জোটকে জয়ী করার চেষ্টা করবে। মানে ওইখানে যারা প্রার্থী আছেন, জোটের অন্য যারা প্রার্থী আছেন, তাদেরকে আমাদের সাংগঠনিক যতটুকু সক্ষমতা ওই সকল আসনে যেখানে আমাদের প্রার্থী নাই আছে সেখানে তারা অবশ্যই জোটকে সহযোগিতা করবে এবং একটা সমন্বিত নির্বাচনী ক্যাম্পেইন তারা ওই সকল আসনে পরিচালনা করবে। এবং এর বাইরে তো আপনার গণভোটের বিষয়টা তো আছে, গণভোট আমি একটু ছোট করে জানতে চাইবো, যদিও বিষয়টি আলোচনা হয়েছে, জামাত জাতীয় নির্বাচনের বিষয়টি নিয়ে নানাভাবে ইঙ্গিত দিচ্ছে, আপনাদের চিন্তা ভাবনা কি জাতীয় সরকার নিয়ে? জাতীয় সরকার বিষয়টা আমি নিজে পার্সোনালি অত কনভিন্স না এই আইডিয়াটাতে। কারণ হচ্ছে এটা বিএনপিও কিন্তু বলেছে, মানে আগে বলেছে তারা জাতীয় সরকার করবে। এখন এইটার ক্ষেত্রে আমাদের যেটা আসলে দরকার, মানে জিনিসগুলোকে একটু জটিল না করে একটু সহজভাবে, আমাদের একটা ফাংশনাল ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার এবং একটা ফাংশনাল অপোজিশন দরকার। দ্যাটস ইট। কারণ জাতীয় সরকার বললে আপনি সব দলকে নিয়ে যদি জাতীয় সরকার করেন, তাহলে সরকারের বাইরে যারা আছে তারা কি জাতির বাইরে? তারা তো জাতির বাইরে না, তারাও জাতির অংশ। তাহলে আবার যদি জাতীয় সরকার আপনি করেন, দেশে কোনো বিরোধী দল না রাখেন, এটাও তো আপনার আরেকটা বাকশালের মতোই ঘটনা ঘটবে। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে জাতীয় সরকার অর্থ যদি এরকম হয় যে একটা অন্তর্ভুক্তিমূলক সরকার, সেটা হতে পারে যে জোটের সবাইকে বা দেশের ফ্যাসিবাদ বিরোধী সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার করব, এটা হতে পারে। বাট এটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অপোজিশন, যেটা আমাদের সকল রাজনৈতিক সংকটের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার বিরোধী দল সংসদে পারফর্ম করতে পারে না, তাদের যেটা বলা তাদেরকে ফ্লোর দেওয়া হয় না, স্পেস দেওয়া হয় না, ফলে তারা সংসদ বিমুখ থাকে বা বিমুখ হতে বাধ্য হয় এবং তারা রাজপথ বেছে নেয়। এবং রাজপথে যখন তারা গণতান্ত্রিক সংগ্রাম করে, তখন সেখানে আবার সরকারের পেটোয়া বাহিনী, সরকারের যে পুলিশ সরকারের সাথে অ্যালাইন থাকে, তারা মিলে আবার ওই দলকে বা বিরোধী দলগুলোকে মানে ক্র্যাকডাউন করতে চায় রাস্তায়। ফলে আপনার সংঘাতের রাজনীতি বাড়তে থাকে। আমরা চাই যে আমাদের সামনে যে এই নির্বাচনের পরে যে পার্লামেন্ট হবে, হুএভার ফর্মস দি গভর্নমেন্ট, যারাই সরকার হোক যারাই বিরোধী দল হোক, উচিত হচ্ছে যে এই বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করবে এবং সরকারের সমালোচনা সহ্য করার বা মেনে নেয়ার, সেখান থেকে কিছু শেখার থাকলে শিখে নিজেকে শুধরানোর একটা মানসিকতা থাকতে হবে। এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের বেশ একটা প্রাণবন্ত সংসদ হবে। আরেকটু ছোট করে একটু জানতে চাইবো, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নাহিদ ইসলাম মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার এক ধরনের সংকট দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে বিশেষ করে একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা এবং প্রোটোকল দেওয়ার কারণে প্রশাসনে পক্ষপাতের বার্তা যাচ্ছে, এতে নির্বাচনী মাঠে অসম পরিস্থিতি তৈরি হতে পারে। এটা কি খুব স্পষ্টভাবে আপনারা পর্যবেক্ষণ করছেন কিনা?
100% এবং লোকাল অবস্থাও তিনি যেটা ইঙ্গিত করেছেন এটার বাইরেও লোকাল পরিস্থিতিও কিন্তু খুব নাজুক এবং সেখানে মানে বিশেষত ভোটারদেরকে দুটো প্রবণতা আমি খেয়াল করলাম যেটা খুব অ্যালার্মিং এবং এই বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান বা স্থানীয় প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। একটা হচ্ছে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো, ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর ইমিডিয়েট ইফেক্ট হচ্ছে যে ভোটার টার্ন আউটে এটার ইম্প্যাক্ট পড়বে। কী ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে? বলা হচ্ছে যে আপনি কাকে ভোট দিবেন এটা সিসিটিভি ক্যামেরা থাকবে এবং আপনি সেখানে ওই ব্যালটে কাকে কোন মার্কায় সিল মারছেন এটা দেখা যাবে, ফলে আপনি যদি বিশেষ কোনো মার্কায় সিল না মারেন তাহলে আপনাকে পরবর্তীতে এটার জন্য ভুগতে হবে, এরকম কথা বলা হচ্ছে। আর আমাদের কর্মীদেরকে তো নিয়মিত হুমকি বা এলাকা ছাড়া করার যে সকল হুমকি মানে টিপিক্যালি দেওয়া হয়। এটা কি আপনাদের বিরোধী পক্ষ থেকে পাচ্ছেন, মানে কোথা থেকে পাচ্ছেন? ডেফিনেটলি এটা এই রাজনীতি গত 1-1.5 বছর অন্তত আমার অভিজ্ঞতা আমি বিএনপি ছাড়া অন্য কাউকে পাই নাই। আমার দলের একজন কর্মীর ভাইকে, আপন ভাইকে যেভাবে তারা বেদম প্রহার করেছে সে এখন এলাকা ছাড়তে বাধ্য হয়েছে এবং আমরা পুলিশকে বলেছি, পুলিশকে এটা বলার পরে তাদের রিঅ্যাকশন হচ্ছে যে আপনারা একটু সাবধানে চলেন। এটা হচ্ছে তাদের আপনার বক্তব্য। আসলে কি পরিস্থিতি, মানে সেটাই সেখানে আপনি বলছি যে নির্বিঘ্নে কাজ করতে পারছেন কিনা? আমার একজন খুব সক্রিয় কর্মীর আপন ভাইকে বেদম প্রহার করা হয়েছে। কেন? কারণ তার ভাই এনসিপি করে এবং এটা যখন আমরা পুলিশকে বলেছি তখন তারা বলেছে যে আপনারা একটু সাবধানে চলেন। সেটা হলো পুলিশের বক্তব্য।